আমাদের আজকের গল্প পিকনিক। কলমে সুমিত সান্যাল। পল্লবী আর জয়ের সম্বন্ধ করেই বিয়ে হয়েছিল। যদিও দুজনার বাবা একই কোম্পানিতে বেশ উঁচু পজিশনে কাজ করতেন, কিন্তু তাদের তেমন মেলামেশা ছিল না। দুই পরিবারের সচ্ছল অবস্থা। পল্লবীরা থাকতো যাদবপুরে তাদের পৈতৃক বাড়িতে, আর জয় তার মা বাবার সাথে তাদের সল্টলেকের ফ্ল্যাটেই থাকে। পল্লবীর মা মারা গেছেন সে যে বছর মাধ্যমিক দিল। পল্লবীর সাথে জয়ের আলাপ হয়েছিল যখন হঠাৎ জয়ের বাবা মারা যান। জয়ের মা দিশাহারা হয়ে পড়েছিলেন। তখন পল্লবীর বাবা রজত মজুমদার বন্ধুর দায়িত্ব পালন করতে এগিয়ে এসেছিলেন। জয়ের বাবার রিটায়ারমেন্ট 1 বছর বাকি ছিল। রজতবাবু চেষ্টা করে তার বন্ধু অনিমেষ চ্যাটার্জির সব টাকা বের করে দিয়েছিলেন। জয় তখন যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার নিয়ে এমটেক পাশ করেছে। সে বরাবর কৃতি ছাত্র। সে আমেরিকায় পিএইচডি করবার জন্য স্কলারশিপ পেয়েছে, কিন্তু মাকে একা ফেলে যায় কি করে? আমি যাব না মা, পিএইচডি করতে চাইলে তো দেশেও করা যায়, তবে আমি ভাবছি আমি চাকরি করব। সেদিন হঠাৎ জয় বলল, যদিও নিজের অজান্তেই সহসা তার মুখ করুণ হয়ে উঠেছিল। এই বাড়ির ওপর দিয়ে দিন কয়েক আগে একটা বড় রকমের ঝড় বয়ে গেছে। রজতবাবুর বহুদিনের সহকর্মী বন্ধু সুস্থ সবল শরীর নিয়ে হঠাৎ মারা গেছে। চিরদিনের সাথীকে হারাবার বেদনা তিনি জানেন, বোঝেন। সুতরাং তিনি প্রায় এই বাড়িতে আসেন, মা ছেলের খোঁজ খবর নেন। মাঝে মাঝে পল্লবীও বাবার সাথে আসে। এই কয়েকদিনের মধ্যেই জয়ের সাথে তার ভালো রকম ভাব হয়ে গেছে। বাবার হঠাৎ চলে যাওয়ায় জয় প্রায় ভেঙে পড়েছিল। পল্লবী তাকে উজ্জীবিত করে তোলে। কেন বাবা, এত বড় সুযোগ তুমি ছেড়ে দেবে? রজতবাবু বললেন। আমেরিকা যাওয়া আমার কপালে নেই কাকু, জয় হতাশ কণ্ঠে বলল। বাবা চলে গেল, আমি মাকে একা ফেলে চলে যাব? তুই কি পাগলের মতো কথা বলছিস খোকা? আমি কি কচি খুকি যে তোকে সকল আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে মাকে আগলে বসে থাকতে হবে? তুই সুযোগ পেয়েছিস, এই সুযোগ ছাড়া যাবে না, মা বললেন। হ্যাঁ বাবা, তুমি তোমার মায়ের জন্য চিন্তা করো না, আমরা তো আছি। আমার অফিস তো এখানে সল্টলেকেই। আমি প্রতিদিন বিকেলে একবার বৌদির খোঁজ নিয়ে যাব। আর পিউ প্রতিদিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি আসেই, ও সুযোগ বুঝে চলে আসবে এখানে। রজতবাবু জয়কে বোঝালেন। শেষ পর্যন্ত জয় আমেরিকা পাড়ি দিল। বন্ধুর জীবৎকালে রজতের তার পরিবারের সাথে পরিচয় ছিল, কিন্তু তেমন আসা যাওয়া ছিল না। এখন সেই সম্পর্ক গভীর হয়েছে। দুই পরিবার কাছের মানুষকে হারিয়েছে। দুজনে কলকাতার দুই প্রান্তে থাকত। মাঝে মাঝে তাদের দেখা হয়েছে। পল্লবী যেমন পড়াশোনায় ভালো ছিল, তেমনি গান বাজনাতেও তার একটু নামডাক হয়েছিল। জয় এই তন্নি কিশোরীকে দেখেছিল যখন সে রবীন্দ্র সদনে নবীন সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়েছিল। পল্লবী সে বছর মাধ্যমিক দেবে। জয় সেই বছর যাদবপুর ইউনিভার্সিটিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়বার জন্য ভর্তি হয়েছে। অনুষ্ঠানের পরে জয় মা বাবাকে আটকে রেখেছে। সে পল্লবীকে অভিনন্দন জানাতে চায়। পল্লবীকে দেখে সে সাগ্রহে এগিয়ে গিয়ে তার সাথে করমর্দন করতে চায়। বালিকা লজ্জায় এদিক ওদিক তাকিয়ে আস্তে করে নিজের হাত জয়ের হাতে দিয়েছিল। তখনই হয়তো দুজনার আগামী দিনের সম্পর্কে সূচনা হয়েছিল। পল্লবীর মা যখন হঠাৎ মারা যান, তখন সে সদ্য মাধ্যমিক পাশ করেছে। পল্লবীর মাধ্যমিকে মেরিট লিস্টে স্থান পাওয়ার উপলক্ষে সেদিন রজতের বাড়িতে অনিমেষ চ্যাটার্জির সপরিবার আমন্ত্রিত ছিলেন। অনেক রাত পর্যন্ত খাওয়া দাওয়া চলছে, গল্প গুজব হয়েছে। সেদিন তাদের বাড়ি ফিরতে বেশ দেরি হয়েছিল।
হঠাৎ সকালে অনিমেষের বাড়ির ফোন বেজে উঠেছিল। রজতের ফোন। তার স্ত্রী ঘুমের মধ্যেই চলে গেছেন। অনিমেষ নিজের স্ত্রীকে নিয়ে বন্ধুর বাড়ি ছুটে গিয়েছিলেন। সুমিত্রা তখন সেই মাহারা বালিকাকে বুকে তুলে নিয়েছিলেন। তারপর থেকে তিনি প্রায় পল্লবীর খোঁজ খবর রাখেন, প্রায় চলে যান ওদের বাড়িতে, কখনো স্বামীকে নিয়ে, আবার কখনো একাই। রজতবাবুকে কদাচিৎ ট্যুরে যেতে হয়। সুমিত্রা তখন পল্লবীকে নিজের কাছে নিয়ে আসেন। ধীরে ধীরে দুই যুবক যুবতীর পরিচয় হয়েছে, অল্প অল্প ভাব হয়েছে। পল্লবী একটু চাপা স্বভাবের, লাজুক লাজুক তার হাবভাব। রজত প্রায় প্রতিদিনই বন্ধুর বাড়ি খোঁজ খবর নিতে যান। পল্লবীও মাঝে মাঝে কলেজ থেকে কাকিমার কাছে চলে যায়। সুমিত্রা জীবনে কখনো বাজার হাট করেননি। কোথায় কি পাওয়া যায়, দাম দর কিছুই জানেন না। সে ছেলেকে জোর করে পাঠিয়ে দিয়েছে সুদূর আমেরিকায়। এখন কি করে, কিভাবে সংসার চালাবে? সুমিত্রা যেন অথই জলে পড়ে গেছে। আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না। শনিবার শনিবার আমরা বাপ বেটি চলে আসব। আমরা একসাথেই বাজার করতে যাব। দেখবেন দিন কয়েকের মধ্যেই আপনি সব বুঝে যাবেন। সেই থেকে প্রতি শনিবার রজত মেয়েকে নিয়ে চলে আসেন। সে যেন এক উৎসব চলে ওই দুদিন। ঘুরে ঘুরে বাজার করা। বাড়ি ফিরে পল্লবী মাসির সাথে রান্নাঘরে ঢুকে যায়। মাসির কাছে নানা রকম রান্না সে শিখে নিচ্ছে। তার মা মারা যাওয়ার পরে সে নিজেদের বাড়িতে রান্নার তদারকি করেই থাকে। তাদের বাড়িতে সর্বদার কাজের মাসি আছে। পল্লবীর জন্ম থেকেই বিভা ওনাদের বাড়িতে রয়েছে। বিভার স্বামী অনেক দিন মারা গেছে। সে বিভার সাথে এই বাড়িতেই থাকতো। সে রজতের গাড়ি চালাতো। রজতের বাবা হাইকোর্টের অবসরপ্রাপ্ত জজ। তার ফরমাস খাটত। তাদের দোতলা বাড়ির সাথে একটা 2 কামরার আউট হাউস আছে। রজত বিভার ছেলেকে পড়াবার চেষ্টা করেছিলেন, কিন্তু পড়াশোনা তার বেশি দূর এগায়নি। শেষ পর্যন্ত সে আর্মিতে যোগ দিয়েছিল। সুমিত্রা আধুনিক জগতের কায়দা কানুন কিছুই জানে না। প্রযুক্তির ব্যবহারের ব্যাপারে সে বিন্দুমাত্র কিছু জানে না। ইলেকট্রিসিটি বিলের টাকা কি করে জমা দিতে হয়, বাড়ির ট্যাক্স কোথায় দেওয়া হয়। জয় যাওয়ার আগে মাকে একটা মোবাইল ফোন কিনে দিয়ে গেছে, কিন্তু প্রায় মোবাইল বাজলেই সে ঘাবড়ে যায়। ভুল বোতাম টিপে ফোন বন্ধ করে দেয়। বাড়িতে ল্যাপটপ কম্পিউটার রয়েছে, কিন্তু সুমিত্রা তার ব্যবহার জানে না। পল্লবী কাকিমার কাছে বসে বসে ওনাকে সব কিছু শেখায়। জয় নিয়মিত মাকে ফোন করে, মা তুমি কম্পিউটারটা খুলছো না কেন? আমি তোমার সাথে কম্পিউটারে কথা বলতে চাই। কতদিন দেখি না তোমায়। আরে এই বয়সে তোর ওই কম্পিউটার আমার হাতে কুলায় না বাবা, মা বলেন। তুই না হয় শনিবার ফোন করিস, পল্লবী আসবে তাকেই বলিস। আচ্ছা, পল্লবী কি প্রতি শনিবার তোমার কাছে আসে? হ্যাঁ, তুই যেদিন গেলি তারপর থেকে বাবা মেয়ে আমার সাথে ছায়ার মতো রয়েছে। কি করে ইলেকট্রিক বিল জমা দিতে হয়, আবার কর্পোরেশন থেকে ট্যাক্সের কাগজ আসলো, তুই তো কিছুই আমাকে বলে দিসনি। সব রজতবাবুই করলেন। তোর বাবাও আমাকে কোনো কিছু শেখায়নি। ওনারা প্রতি শনিবার আসে, আমি ওদের সাথে বাজার যাই। মেয়েটি আমার সাথে লেপ্টে থাকে সব সময়। মা বললেন। কথা মতো শনিবার রজতবাবু মেয়েকে সাথে নিয়ে এসেছেন। ঠিক সেই সময় সুমিত্রার মোবাইল ফোন বেজে উঠল। মা। হ্যাঁ, ওনারা এইমাত্র ঢুকলেন। নে পল্লবীর সাথে কথা বল। মা পল্লবীর হাতে ফোনটা ধরিয়ে দিলেন। থ্যাঙ্কস পল্লবী, তোমরা তো শুনলাম আমার মাকে মাথায় করে রেখেছ, জয় বলল। সেটা এমন কিছু নয় জয়, কাকিমা তো আমার মায়ের মতোই, আমার ওনার কাছেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, খোকা ফিরে আসুক, আমি পাকাপাকি তোমাকে নিয়ে আসব, সুমিত্রা পল্লবীকে কাছে টেনে বললেন।
ধ্যাত, পল্লবী সুমিত্রার বুকে মুখ লুকালো। আচ্ছা পল্লবী, তুমি মায়ের স্কাইপ অ্যাকাউন্ট সেট আপ করে দিতে পারবে? আমি মায়ের সাথে মুখোমুখি কথা বলতে চাই। পল্লবী সুমিত্রাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। এখন ব্যবস্থা হয়েছে, প্রতি শনিবার পল্লবী আসার পরেই জয় মাকে স্কাইপে যোগাযোগ করে। সবার ডাইনিং টেবিলে এসে বসে চা জলখাবারের খেতে খেতে জয়ের সাথে কথা চলে। এখন ওনারা যেন এই পরিবারের অংশ হয়ে দাঁড়িয়েছে। কোনোদিন যদি ওনাদের একটু দেরি হয়, সুমিত্রা অস্থির হয়ে ওঠেন। জয়ের মন চঞ্চল হয়ে ওঠে। সে পল্লবীকে ফোন করে। 2 বছর পরে গরমের ছুটিতে জয় প্রথম দেশে এসেছে। ইতিমধ্যে দুজনের বেশ ভালো রকম ভাব হয়ে গেছে। এখন দেখা যায় জয় প্রতিদিন পল্লবীর ছুটির সময় তার ডিপার্টমেন্টের সামনেই দাঁড়িয়ে থাকে। জয়কে দেখে পল্লবীর দু চোখ ঝলমল করে ওঠে। সে কোনো প্রশ্ন করে না। এসো যাই। পল্লবী তার আড়ষ্ট ভাব কাটিয়ে উঠেছে। জয় হাত বাড়িয়ে দিলে সে সহজভাবেই তার হাত ধরে। তার ভালো লাগে জয়ের হাত ধরে পথ চলতে। জয়ের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করতে তার ভালো লাগে। দুই পরিবার দুজনার আগামী দিনের পরিকল্পনা আরম্ভ করে দিয়েছে। কেউ মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু সবাই জানে দুজনার সম্পর্ক চিরকালের। আজ জয় আমেরিকা ফিরে যাচ্ছে। আজ হঠাৎ তার মুখ করুণ হয়ে উঠেছে। মা সমানে চোখ মুছছেন। আজ পল্লবীর চোখে জল। তোমার প্লেন যখন লন্ডনে দাঁড়াবে আমাদের ফোন করো, পল্লবী বলল। লন্ডনে? তখন তো এখানে রাত 12টা। তাও করো। আজকে রাতটা আমরা তোমাদের বাড়িতেই থাকবো। কম্পিউটার খোলা থাকবে, পল্লবী বলল। আচ্ছা তাই হবে। জয় মাকে প্রণাম করল। রজত কাকুকেও প্রণাম করল। পল্লবীর হাত ধরে তাকে একপাশে নিয়ে গেল। আমার তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না পল্লবী, জয় বলল। আমারও, কিন্তু যেতেই হবে, জয় ম্লান হেসে বলল। তুমি একটু তোমার মায়ের কথা ভাবো। তুমি যখন প্রথম আমেরিকা গেলে তখন তোমার বাবা সদ্য সদ্য মারা গেছেন। মায়ের মনের অবস্থা কি ছিল তখন? একমাত্র ছেলে, সেও চলল 7 সমুদ্র পার। কাকিমা বাড়ির বাইরে কিছুই জানতেন না সেই সময়। এখন উনি অনেক কিছু জেনেছেন, শিখেছেন, নিজেকে নতুন করে গড়ে তুলেছেন, পল্লবী বলল। হ্যাঁ, আমাকে বলতেই হবে সেই সময় কাকু আর তুমি না থাকলে আমি কোনোভাবেই যেতে পারতাম না। সো থ্যাংক ইউ এগেইন। জয় পল্লবীর হাত ছেড়ে দিয়েছে। তুমি আমাকে থ্যাংক ইউ বলছো? আমি কি পর? পল্লবী গভীর দৃষ্টিতে জয়ের দিকে চেয়ে আছে। না, তোমার চেয়ে আমার আপন আর কে আছে পল্লবী? জয় সহসা পল্লবীর হাত নিজের হাতে তুলে নিল। পল্লবী চকিতেই জয়ের দিকে মুখ তুলল। তখনই জয়ের ফ্লাইটের ঘোষণা শোনা গেল। জয় স্তব্ধ, পল্লবীর হাত ছেড়ে গেটের দিকে এগিয়ে গেল। সময় গড়িয়ে যায়। পল্লবী এমএসসিতে শীর্ষস্থান পেয়েছিল। সে এখন গবেষণার পথে এগিয়ে গেছে। এখন দুই যুবক যুবতীর সম্পর্ক আরও পরিণত হয়েছে। যদিও তাদের মাঝে বিরাট ব্যবধান, কিন্তু সে দূরত্ব শুধুমাত্র স্থূল জগতের। দূর থেকেও দুজনের সম্পর্ক বেশ অন্তরঙ্গ হয়ে উঠেছে। সেদিন সুমিত্রা পল্লবীর কাছে এসেছেন। পল্লবী মিষ্টি ভালোবাসে, তাই তিনি অনেক মিষ্টি, কেক, পেস্ট্রি সব নিয়ে এসেছেন। পল্লবী সম্প্রতি পিএইচডি পেয়েছে। তার সাথে একটা কলেজে প্রফেসরের চাকরিও পেয়েছে। এত সব মিষ্টি, কেক, পেস্ট্রি নিয়ে এসেছেন বৌদি? আমরা তো মাত্র 3 জন, রজত বললেন। আজকে কি আমার কম আনন্দের দিন? আজকে আমার ডবল আনন্দ। আমার মেয়ে মিষ্টি ভালোবাসে আমি জানি। তারপর তো আমি এই 2 দিন এখানে থাকব। আমরা সবাই মিলে মিষ্টিমুখ করব। সুমিত্রা পল্লবীকে নিজের কাছে টেনে নিলেন। তখনই সামনে কম্পিউটারে আমেরিকা থেকে জয়ের স্কাইপ কল আসলো। পল্লবী কম্পিউটারের কাছে ছুটে গেল। কনগ্রাচুলেশনস ডাক্তার পল্লবী। কি
উৎসব চলছে বাড়িতে? ও, মা এসেছে? বাহ বাহ, কত মিষ্টি এসেছে দেখছি। তোমরা এখানে উৎসব পালন করছো, আর আমি এখানে বসে বসে খিচুড়ি আর ডিম ভাজা খাচ্ছি। জয় বলল, কেন, তুমি তো ফিরে আসলে না? তুমি তো তোমার ডক্টরেট পেয়ে গিয়েছিলে। পল্লবী বলল, হ্যাঁ রে, তুই সত্যি করে বলতো তোর মতলবটা কি? আমরা এখানে তোর জন্য বসে আছি। পল্লবী তোর পথ চেয়ে বসে রয়েছে, তুই কি সেটা জানিস না? সুমিত্রা অনুযোগের সুরেই বললেন, আমি তো ভেবেছিলাম আজ দাদার সাথে পাকা কথা বলে যাব। হ্যাঁ মা, কথা তো আমাদের হয়েই রয়েছে। পল্লবী জানে 2 বছরের এই প্রজেক্টটা নিয়েছি। জয় স্থির কণ্ঠেই বলল, আমি ওকে কথা দিয়েছি। তাই? ও তোমাকে কথা দিয়েছে? কই বলনি তো আমাকে। সুমিত্রা পল্লবীর দিকে তাকালেন। হ্যাঁ মা, গতবারও আমাকে বলে গেছে আমি ওর জন্য অপেক্ষা করব। পল্লবী মাথা নিচু করে মৃদু কণ্ঠে বলল, যা, আমার চিন্তা দূর হলো। 2 বাড়িতে জল্পনা কল্পনা শুরু হয়েছে, একটু একটু কেনাকাটাও আরম্ভ হয়েছে। পল্লবীর মনে প্রজাপতির আনাগোনা, আর জয়ের হৃদয়ের রং মশাল। এখন প্রায় দুজনার কথা শুরু হয় তারা বিয়ের পরে কি কি করবে। জয়ের খুনসুটির উত্তরে পল্লবীর কপট বকুনি। সেদিন ভোর রাতে হঠাৎ সুমিত্রার বাড়িতে ফোন বেজে উঠল। সুমিত্রা হাত বাড়িয়ে তার বিছানার পাশে সাইড টেবিল থেকে ফোনের রিসিভার তুলে নিল। বাবুর কিছু হয়ে গেছে দিদি, পিউ দিদিও অজ্ঞান হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসুন না দিদি। উদ্বেগে আতঙ্কে বিভার কণ্ঠস্বর বুঝে এসেছে। সুমিত্রা সঙ্গে সঙ্গে ছুটলেন পল্লবীর কাছে। সুমিত্রা গিয়ে দেখলেন বাড়িতে শ্মশানের নিস্তব্ধতা। রজতবাবুকে দেখে মনে হলো তিনি পরম প্রশান্তিতে ঘুমিয়ে আছেন। মনে হয় এখনই চোখ খুলে বলবেন, আরে আপনি দেখছি ভোরের আলো ফুটবার আগেই চলে এসেছেন। পল্লবী মাটিতে পাথর হয়ে বসে আছে। সুমিত্রা তার কাঁধে হাত রাখলেন। পল্লবী শূন্য দৃষ্টিতে চেয়ে আছে। সুমিত্রা এবার ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। তাকে সব দিক সামলাতে হবে। স্বামীর মৃত্যুর পর তিনি নিজেকে গড়ে তুলেছেন। কোনো আঘাত, কোনো সমস্যা আর তাকে বিপর্যস্ত করতে পারে না। আমি খোকাকে ফোন করছি, ও চলে আসুক। সুমিত্রা বললেন, না কাকিমা, আমি চাই না ও আমার জন্য তার টার্গেট ত্যাগ করে ফিরে আসুক। আপনি ওকে কিছু বলবেন না। পল্লবী স্থির কণ্ঠেই বলল, আমি ঠিক আছি মা। হ্যাঁ মা, তুমি আজ থেকে আমাকে মা বলেই ডাকবে। সুমিত্রা পল্লবীকে জড়িয়ে ধরলেন। সুমিত্রা সমস্ত পারলৌকিক কাজকর্ম সারলেন। সুমিত্রা পল্লবীকে তার বাড়িতে একা থাকতে দেননি। তুমি তো জানোই তোমার বাবার সাথে আমার কথা হয়েছিল, আমি তোমাকে আমার মেয়ে করে নিয়ে যাব। আমি আর তোমাকে এ বাড়িতে একা একা থাকতে দেব না। সেই দিন থেকেই পল্লবী সুমিত্রার সাথেই থাকে। দুজনার পরস্পরকে ছাড়া কেউ নেই, দুজনেই পরস্পরের সাথী। এখন দুজনেই পরস্পরের সহায় সম্বল হয়ে দাঁড়িয়েছে। দুজনেই তার কাছের মানুষকে হারিয়েছে। জয় যখন বাড়িতে ফোন করে অথবা মাকে স্কাইপে যোগাযোগ করে, সে দেখে পল্লবী মায়ের কাছে রয়েছে। তার বাগদত্তার মায়ের কত খেয়াল রাখছে সে ভাবে। কিন্তু সে রজত কাকুকে অনেক দিন দেখে না। পল্লবীকে জিজ্ঞাসা করলে সে হয় কথা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে, অথবা বলে বাবা আজকে আসেনি। আজ জয় দেশে ফিরছে। সুমিত্রা পল্লবীকে নিয়ে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে রয়েছে। দুজনেই অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে আছে। শেষ পর্যন্ত জয়কে দেখা গেল। জয় তার ট্রলি ঠেলে হাসি হাসি মুখে তাদের দিকে প্রায় ছুটে আসছে। সহসা পল্লবীর চোখ ঝাপসা হয়ে আসলো। সে চট করে চোখ মুছে জয়ের দিকে এগিয়ে গেল। জয় মাকে হাত দিয়ে প্রণাম করল। পল্লবীর দু চোখে হাজার বাতির আলো। রজত কাকু আসলেন না? জয় চারিদিকে তাকিয়ে বলল, না, উনি আসেননি। সুমিত্রা বললেন, চলো আমরা যাই।
তুই নিশ্চয়ই ক্লান্ত, 14 ঘন্টার ফ্লাইট। না, আমি প্লেনে বেশ ভালোই ঘুমিয়েছি। বাড়ি ঢুকে জয়ের মনে হলো কিছু একটা নেই। ঘরে ঢুকেই পল্লবী চট করে রান্নাঘরের দিকে চলে গেল, যেন পালিয়ে বাঁচল। জয় একবার ঘরের চারিদিকে তাকিয়ে দেখল মা কি যেন করছে। জয়ের মনে হলো সকলে তার কাছে কিছু লুকাচ্ছে। মা, রজত কাকু কোথায় মা? তোমার আমার কাছে কি লুকাচ্ছ? পল্লবী রজতের চা নিয়ে এসেছিল। হঠাৎ পল্লবী ডুকরে কেঁদে উঠল। চায়ের কাপ জয়ের সামনে নামিয়ে দিয়ে পল্লবী ছুটে ভিতরে চলে গেল। মায়ের কাছে সব কিছু শুনে জয় পাথর হয়ে গেছে। মা তার মুখে আঁচল চাপা দিয়েছেন। কিছুক্ষণ পরেই মা জয়ের পিঠে হাত দিয়ে বলল, যা হবার তা তো হয়েই গেছে, যা তুই স্নান করে নে। তোমরা কেউ আমাকে জানালে না কেন মা? জয় অস্ফুট কণ্ঠে বলল। আমি বলেছিলাম, কিন্তু পল্লবী চাইনি তোর ক্যারিয়ারের ক্ষতি হয়। খবর শুনে যদি তুই সব কিছু ফেলে চলে আসিস। মা বললেন, মানুষকে স্বার্থ ছাড়া ওঝে ভালোবাসা চায়, এই বাপ মেয়ে দেখিয়ে দিল। বেশ অনেকক্ষণ দুজনে নীরবে বসে রইল। জয় স্নানে ঢুকে গেল। নিজের ঘরে এসে জয় দেখল পল্লবী জানালার কাছে বাইরের দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। পল্লবী? পল্লবী তার অশ্রুস্নাত মুখে জয়ের দিক ঘোরালো। পল্লবী, তুমি? হঠাৎ পল্লবী জয়ের গলা জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। অনেকক্ষণ পরে দুজনে যখন ঘর থেকে বেরিয়ে আসলো, তখন তারা নিজেদের সামলে নিয়েছে। মা জলখাবার ডাইনিং টেবিলে সাজিয়ে দিয়েছে। জয় মাথা নিচু করে কি যেন ভাবছে। পল্লবী মাঝে মাঝে জয়ের দিকে তাকাচ্ছে। আজকে এয়ারপোর্টে যাওয়ার আগেই ও জলখাবারের জোগাড় করে গিয়েছিল। মা জয়ের পছন্দের সাদা সাদা ফুলকো লুচি, আলুর তরকারি আর মোহনভোগ সবার প্লেটে সাজিয়ে দিয়েছে। পল্লবী আরও একবার চা বানিয়ে নিয়ে এসেছে। এবার তুই একটু সেটেল হয়ে নে, আমি তোদের বিয়ে দেব। পল্লবী আর কত অপেক্ষা করবে? সুমিত্রা বললেন। হ্যাঁ মা, তাই করো। আমরা 7 বছর অপেক্ষা করেছি, জয় বলল। পল্লবী চকিতে জয়ের দিকে তাকালো। অন্তত আমি করেছি। এবার জয়ের মুখে মৃদু হাসি ফুটল। পল্লবীর মুখ সহসা লজ্জায় লাল হয়ে উঠেছে। জয় কলকাতায় একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিয়েছে। এবার সুমিত্রা উঠে পড়ে লেগেছেন দুজনার 4 হাত এক করতে। গত সপ্তাহে পল্লবী আর জয়ের বিয়ে হয়েছে। মা এখন যুগের সাথে হাঁটা চলাও শিখে নিয়েছেন। এমনিতেই সুমিত্রা যথেষ্ট প্রগতিশীল। তিনি ছেলে বউকে হানিমুনেই পাঠাতে চান, কিন্তু পল্লবী কিছুতেই মাকে ফেলে যাবে না। আরে, এ কি অদ্ভুত কথা! হানিমুনে কেউ তার শাশুড়িকে নিয়ে যায়? সুমিত্রা হাসলেন। তুমি তো আমার শাশুড়ি নও, তুমি আমার মা। পল্লবী সুমিত্রার গলা জড়িয়ে ধরে বলল। পাগল মেয়ে! সুমিত্রা পুত্রবধূকে বুকে টেনে নিলেন। শেষ পর্যন্ত দুজনে মাকে নিয়ে গ্যাংটক রওনা হয়েছিল। হানিমুন থেকে ফিরে দুজনে যে যার কাজে যোগ দিয়েছে। জয়ের অফিস কাছেই ভিআইপি রোডে, কিন্তু পল্লবীর কলেজ দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট রাসবিহারী এভিনিউতে। দুজনার রওনা হওয়ার সময় এক। সমস্যা হলো, জয় যদি তার গাড়িতে স্ত্রীকে পৌঁছে দিতে যায়, তবে তার অফিসে দেরি হয়ে যায়। এই রকম বহুজাতিক কোম্পানিতে ভাবমূর্তির বিরাট মূল্য আছে। চাকরির প্রথমে লোকের তার সম্বন্ধে একটা খারাপ ধারণা হয়, সে চায় না। আরে, তুমি অত ভাবছো কেন? আমি কি তোমার পর যে ফর্মালিটি করতে হবে? গত 1 বছর ধরে তো আমি মিনি বাসেই কলেজ যাই, আমার অভ্যাস হয়ে গেছে। পল্লবী হাসে। তা হয়তো হয়ে গেছে, কিন্তু আমার খারাপ লাগে। যাওয়ার সময় না হয় স্ট্যান্ড থেকে বাসে উঠলে, কিন্তু ফিরবার সময় তো ফাঁকা বাস পাবে না। জয় দ্বিধাগ্রস্ত কণ্ঠেই বলে। সেটাও আমার অভ্যাস হয়ে গেছে, পল্লবী হেসে বলে। বিকেলে পল্লবী আগে বাড়ি ফেরে। পল্লবীর বরাবর অভ্যাস হচ্ছে সে বাইরে থেকে ফিরে সাথে সাথে বাথরুমে ঢুকে যায়। সাধারণত মেয়েদের বাথরুমে বেশি সময় লাগে, কিন্তু পল্লবী একেবারে উল্টো।
সে কখনো বাথরুমে ঢুকলো আর কখন বেরোলো বোঝাই যায় না। বাথরুম থেকে বেরিয়েই সে আঁচল কোমরে জড়িয়ে রান্নাঘরে ঢুকে যায়। না না, তুমি কেন? এই বেলা কিছু রান্না নেই, খোকা এখনই চলে আসবে, তুমি তৈরি হয়ে নাও। সুমিত্রা বলেন, রাত্রে রুটি করতে হবে না? সে তো 3খানা রুটি, সেটা আমিই করে নেব, তোমরা দুজনে তো ভাতই খাবে। আমার খারাপ লাগে মা, তুমি প্রতিদিন রান্না করো। আমার তো রান্না করতেই ভালো লাগে, তোমার বাবা অনেকবার বলতো রান্নার লোক রাখবার জন্য। নিজের আপনজনের জন্য চিন্তা ভাবনা করে যত্ন করে রান্নারও একটা সুখ আছে। সুমিত্রা বলেন, কিছুদিন থেকেই সুমিত্রার শরীরটা ভালো যাচ্ছে না, সব সময় কাশি কাশি ভাব, মাঝে মাঝে এমন কাশির দমক ওঠে যে তাকে ছুটে বাথরুমে চলে যেতে হয়। শরীরটাও দ্রুত ভেঙে পড়ছে। ডাক্তারের কাছে যাওয়ার কথা বললেই সুমিত্রা বলে, আরে আমি ঠিক আছি, মানুষ তো, একটু আধটু শরীর তো খারাপ হতেই পারে। একদিন জয় মাকে জোর করে ওদের পারিবারিক ডাক্তারের কাছে নিয়ে গেল। আরে মিসেস মুখার্জি, আপনার শরীরটা তো বেশ ভেঙে পেয়েছে মনে হচ্ছে। সুমিত্রাকে দেখে বয়স্ক ডাক্তারের কপালে চওড়া ভাঁজ। আপনাকে আমি রেফার করেছিলাম না? তিনি জয় আর পল্লবীর দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, সব টেস্ট করা হয়েছে, চিকিৎসা চলছে। সুমিত্রা সবার নজর এড়িয়ে ডাক্তারের দিকে তাকিয়ে আস্তে করে মাথা নাড়লেন। বাড়ি ফিরে জয় মাকে চেপে ধরল। তোমার কতদিন থেকে শরীর খারাপ হয়েছে? রোজ তোমার সাথে কথা হয়েছে, কখনো বলনি তো। তুমি জানতে? জয় পল্লবীর দিকে তাকিয়ে বলল, কই, আমাকেও তো মা কিছু বলেনি। মাঝে একটু সর্দি কাশি জ্বর হয়েছিল, মা নিজেই ডাক্তার সামন্তর কাছে গিয়েছিল। পল্লবী মায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, 2 মাস হয়েছে জয় আর পল্লবীর বিয়ে হয়েছে। সেদিন সুমিত্রার জন্মদিন। জয় আর পল্লবী মাকে নিয়ে জোর করে একটা বড় হোটেলে দুপুরে খেতে এসেছে। মা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন, আরে আমার ওই সব গুরুপাক খাওয়া দাওয়া সহ্য হয়? আমরা তো বাড়িতেই খাওয়া দাওয়া করতে পারি। বাড়িতেই তো আমরা প্রতিদিন খাচ্ছি মা, আজকে না হয় একটু স্বাদ পাল্টানো হবে। সুমিত্রা আর বাধা দেননি। বিশাল বিলাসবহুল রেস্তোরাঁ, ছিমছাম অভিজাত পরিবেশ। তারা মাকে নিয়ে কোণার দিকে একটা টেবিল দখল করল। সুমিত্রা কোনো দিনও এত বড় রেস্তোরাঁতে আসেননি। জয় মায়ের পছন্দ মতো হালকা অথচ নতুন রকমের খাবার অর্ডার করেছে। জয় আর পল্লবী যত্ন করে মাকে পরিবেশন করছে। হঠাৎ সুমিত্রার প্রচণ্ড কাশির দমক উঠল। সুমিত্রা মুখে আঁচল চাপা দিয়ে বাথরুমের দিকে ছুটলেন। জয় আর পল্লবীও সাথে ছুটল। দুজনে আতঙ্কিত দৃষ্টিতে দেখল বেসিন রক্তে ভেসে যাচ্ছে। দুজনে মাকে নিয়ে পিজি হসপিটাল ছুটল। পিজিতে জয়ের এক বন্ধু নামকরা ডাক্তার। সুমিত্রাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। আপনারা বড় দেরি করে ফেলেছেন, আমি ওনাকে প্রায় 5 মাস আগেই বলেছিলাম হসপিটালে ভর্তি হতে। ডাক্তার জয়কে একদিকে ডেকে নিয়ে বললেন, কি বলছেন স্যার, আমার মায়ের কি হয়েছে? জয়ের মুখ কাগজের মতো সাদা হয়ে গেছে। পল্লবী কাঁদতে আরম্ভ করল। আপনারা নিজেদেরকে সামলান, রোগীকে তো আপনাদের সামলাতে হবে, আপনারা ভেঙে পড়লে কি করে চলবে? ডাক্তার বোঝালেন। মায়ের কি হয়েছে বলবেন তো? জয় অসহিষ্ণু হয়ে পড়েছে। ওনার লাং ক্যান্সার হয়েছে, 8 মাস আগে ধরা পড়েছে। আগে আসলে হয়তো কিছু করা যেত, এখন দেখা যাচ্ছে 2টো ফুসফুস আক্রান্ত হয়েছে। পল্লবী ডুকরে কেঁদে উঠল। পল্লবী, সুমিত্রার জ্ঞান ফিরেছে। দুজনে মায়ের কাছে ছুটে গেল। আমাকে বাড়ি নিয়ে চল, আমি বাকি কটা দিন তোমাদের সাথেই কাটাতে চাই। দুজনে ডাক্তারের অনুমতি নিয়ে মাকে নিয়ে বাড়ি ফিরল। দুজনে আতঙ্কের মধ্যেই রয়েছে। দুজনে দিন রাত মায়ের মাথার কাছে বসে রয়েছে। ওষুধ দেওয়া হচ্ছে যাতে শেষটা যথাসম্ভব কম যন্ত্রণাদায়ক হয়। শেষ রাতে সেদিন দুজনে মায়ের শিওরে বসে রয়েছে। হয়তো তাদের সাময়িক তন্দ্রা এসে গিয়েছিল। খোকা, পল্লবী,
সুমিতা ক্ষীণ স্বরে ডাকলেন। দুজনে ছুটে গিয়ে মায়ের মুখের ওপর ঝুঁকে পড়ল। মা, মা, কি হয়েছে মা? আমার সময় হয়ে গেছে খোকা, তোমরা মিলেমিশে থেকো। তুমি আমার খোকাকে দেখো মা। আর খোকা, তুই দেখিস আমার মায়ের চোখে যেন কোনোদিনও জল না আসে। ও যদি দুঃখ পায়, আমি স্বর্গে গিয়েও শান্তি পাবো না। আমার মাকে যত্ন করো মা। মা। সুমিত্রা চিরনিদ্রায় ঢলে পড়েছেন। বিবাহিত জীবনের শুরুতেই জয় আর পল্লবীর জীবনে একটা বিরাট ঝড় বয়ে গেছে। পল্লবী দ্বিতীয়বার মাতৃহারা হয়েছে। দুজনেই ভীষণ ভেঙে পড়েছিল, কিন্তু দুজনে মায়ের শেষ কথা ভোলেনি। অল্প সময়ের মধ্যে দুজনে তাদের প্রতিশ্রুতি পালনের জন্য যত্নশীল হয়ে উঠেছে। পল্লবী নিজেকে স্বামীর কাছে উজাড় করে দিয়েছে, আর জয় স্ত্রীকে আনন্দ দেওয়ার জন্য নিত্য নবীন পথ খুঁজে বাহির করে। মা বলে গেছেন পল্লবীর চোখে যেন কখনো জল না আসে। শীঘ্রই দুজনে স্বামী স্ত্রীর সহজ সরল ছন্দে ফিরে এসেছে। দুজনেই ব্যস্ত, দুজনার কর্মক্ষেত্রেও তাদের নিজস্ব ব্যস্ততা, নিজস্ব চ্যালেঞ্জ আছে। বহুজাতিক কোম্পানিতে টিকে থাকার, উন্নতি করবার জন্য কর্মদক্ষতার সাথে দরকার নিজের একটা স্বতন্ত্র ভাবমূর্তি তৈরি করা, নিজের কৃতিত্ব তুলে ধরা, আর ওপর মহলের সাথে যোগাযোগ তৈরি করা। কাজের বাইরেও জয়কে সবার সাথে তাল মিলিয়ে চলতে হয়। পল্লবীর নিজের দায়িত্ব আছে। সে ফিজিক্সের প্রফেসর। কলেজে পড়াবার সাথে সাথে সে আরও গবেষণা চালিয়ে যাচ্ছে। দেশ বিদেশের বিজ্ঞান ভিত্তিক পত্রিকায় তার গবেষণাপত্র ছাপে। তার সাথে বাড়িতেও তার দায়িত্ব রয়েছে। গত 1 বছরে সে শাশুড়ির কাছে জেনেছে জয় কি ভালোবাসে খেতে। পল্লবী রাঁধতে ভালোবাসে। তার শরীরে ক্লান্তি নেই। পল্লবীর বিকেল 4টেতেই কলেজ ছুটি। বাড়ি পৌঁছতে পৌঁছতে 5টা থেকে 5:30, আর জয়ের অফিস ছুটি 5:30টায়। সে 6টার মধ্যেই বাড়ি ঢুকে যায়। জয় এসে দেখে পল্লবী এর মধ্যেই রান্নাঘরের রাত্রের রান্না শুরু করে দিয়েছে। তার সাথে চলছে ঘর গোছানো, মোছামুছি, ঝাড়াঝুড়ি। আমার অবাক লাগে তুমি কি ক্লান্ত হও না? এই এতটা পথ হয়তো বাসে ঝুলে ঝুলে এসেছো। স্নান টান সেরে দুদণ্ড বসবে, তা না, নেমে পড়েছো যুদ্ধে। জয় বলে, আমি সহজে ক্লান্ত হই না গো। আর আমি বসে পড়লে আমার রান্নাটা কি ভূতে এসে করে দেবে? পল্লবী হেসে বলে। জয় বউয়ের হাত ধরে টানতে চাইলে পল্লবী ছুটে পালায়। এই, তোমার ঘেমো গায়ে আমাকে ধরতে এসো না তো। যাও, বাথরুমে ঢোকো। আরে তারা কিসের, আমি চা খেয়ে স্নানে যাব। জয় সোফায় গা এলিয়ে দেয়। বাইরের জামাটা অন্তত পাল্টে এসো, আর তোমার ওই গন্ধওয়ালা মোজাটা ওয়াশিং মেশিনে দিয়ে দাও। না, চায় লাও। জয় নাটুকে সুরেই বলল। দিচ্ছি বাবা, দিচ্ছি। পল্লবী হেসে রান্নাঘরে চলে যায় চায়ের জোগাড় করতে। দুজনার সম্পর্ক অনেক সহজ হয়েছে। প্রথম কয়েক মাস তারা যেন ঘোরের মধ্যে ছিল। মায়ের মৃত্যুতে তারা আঘাত পেয়েছিল, কিন্তু ভেঙে পড়েনি। এখন মাঝে মাঝে দুজনার অল্প অল্প ঠোকাঠুকি, কথা কাটাকাটি হয়, কিন্তু সেটা সংঘাতের পর্যায়ে পৌঁছয় না। পল্লবী বেশ ঠান্ডা স্বভাবের। সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে। সেদিন তাদের প্রথম বিবাহবার্ষিকী। পল্লবী এই দিনটা তার স্বামীর সাথেই পালন করতে চায়, কিন্তু জয়ের আগ্রহে তাদের অল্প কিছু ঘনিষ্ঠ বন্ধুদের বাড়িতে ডাকা হয়েছে। কয়েকজন সস্ত্রীক এসেছে, আবার কিছু অবিবাহিত বন্ধুও রয়েছে। বেশিরভাগ জয়ের বন্ধু। আসর জমে উঠেছে, হাসি ঠাট্টা চলছে, গান বাজনা চলছে। হঠাৎ পল্লবীর চোখে পড়ল জয় ছেলেদের মাঝে বসে রয়েছে। সবার হাতে ওটা কি? পল্লবী এর আগে কখনো জয়কে মদ খেতে দেখেনি। এই, ওটা কি? তুমি খাও নাকি? কখনো দেখিনি তো। পল্লবীর চোখ কপালে তুলে বলল, কেন বৌদি, ও বোধ হয় খায় না বাড়িতে। একজন জয়ের দিকে চোখ টিপে বলল, না, ও দেখেনি। আসলে আমি খাই না। এই রনি আমেরিকা থেকে ফিরেছে, ও দিয়েছে পিটার স্কট। জয় আমতা আমতা করেই বলল, পিটার স্কট মানে হুইস্কি। আমি বারণ করছি না,
কিন্তু লিমিট রাখতে হবে, এইটুকুই বলার ছিল আমার। পল্লবী মুখ ঘুরিয়ে চলে গেল। তারপর আর জয় তার গ্লাস মুখে তুলতে পারেনি। মানুষের অভ্যাস সহজে যায় না। জয় প্রতিদিন অফিস থেকে ফিরে প্রতিদিন মোজা খুলে সামনে সেন্টার টেবিলে পা তুলে সোফায় বসে পড়বে। জয়ের হাতের ছিটো, পা দুটো ভীষণ ঘামে। সে প্রতিদিন মোজা পাল্টায়, তাও প্রচণ্ড দুর্গন্ধ হয়। পল্লবীর সে দুর্গন্ধ সহ্য হয় না। এই, তোমাকে বলছি না তোমার গন্ধওয়ালা মোজা আমার মুখের সামনে ছড়িয়ে দেবে না? তুমি কথা শোনো না কেন? আমার গা গুলায়। যাও, স্নানে যাও বলছি। পল্লবী ভ্রু কুঁচকে বিরক্তি প্রকাশ করল। এই, তুমি প্রতিদিন খ্যাচখ্যাচ করবে না তো? এটা আমার বাড়ি, আমি যেমন খুশি থাকবো, যা খুশি করব। তুমি যা কিছু করো, আমার মুখের সামনে থেকে চলে যাও। আজ জয় ফেটে পড়ল। পল্লবী পাথরের মতো দাঁড়িয়ে রইল। জয় পা ঠুকতে ঠুকতে বাথরুমে ঢুকে গেল। বাথরুমে অনেকক্ষণ শীতল ফোয়ারার জলে স্নান করে জয়ের শরীর মন ঠান্ডা হয়েছে। সে উপলব্ধি করেছে আজ সে পল্লবীর সাথে অভাবনীয় ব্যবহার করেছে। বাথরুম থেকে বেরিয়ে জয় একবার রান্নাঘরে উকি দিয়ে দেখল পল্লবী সেখানে নেই। নিজের ঘরে গিয়ে দেখল পল্লবী জানালার ধারে দাঁড়িয়ে নীরবে চোখ মুছছে। জয়ের মন সহসা মোচড় দিয়ে উঠল। পল্লবী! সে আস্তে করে পল্লবীর কাঁধে হাত রাখল। পল্লবী হঠাৎ ফুপিয়ে কেঁদে উঠল। জয় তাড়াতাড়ি স্ত্রীকে বুকে টেনে নিল। না, কেঁদো না পল্লবী, আমার ভুল হয়ে গেছে, প্লিজ পল্লবী। অনেকক্ষণ স্ত্রীর মাথায় পিঠে হাত বুলিয়ে অনেক সাধ্য সাধনা করে জয় তার কান্না থামাতে পেরেছিল। আরও কয়েকবার এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। ইদানিং পল্লবীর স্বামীকে কোনো কিছুর জন্য কিছু বলে না। সে যেন নিজেকে গুটিয়ে নিয়েছে। স্বামী যা চায় তাই করুক, পল্লবী কোনো মতামত জানাবে না, কিছু বলবে না। তার সুন্দর মুখের আলো নিভে গেছে। সেদিন দুজনে জয়ের বাল্যবন্ধুর বাড়িতে গিয়েছে। সেই বন্ধুর সম্প্রতি তার স্ত্রীকে নিয়ে আমেরিকা থেকে পাকাপাকিভাবে দেশে ফিরেছে। সে সকল পুরনো বন্ধুদের নিয়ে আসর জমিয়েছে। মহিলারা একটা ঘরে গল্পগুজব করছে। পুরুষরা সামনের ঘরে বিদেশি মদের বোতল খুলেই বসেছে। বন্ধু স্ত্রী দুদিকে যোগান দিতে হিমশিম খাচ্ছে। সামনের ঘরে মুখরোচক ভাজাভুজি, চপ, কাটলেট, আর মহিলাদের আসরে চা, নরম পানীয়, সিঙাড়া, কচুরি আর মিষ্টি। সামনে ওই ঘরে কি চলছে গো? ওরা মনে হচ্ছে দারুণ জমিয়েছে। পল্লবী বলল, জমিয়েছে আর কি, বোতল খুলেছে। আমি বুঝি না বাবা, ওইসব ছাইপাশ খেয়ে ওরা কি আনন্দ পায়। তাই নাকি? পল্লবী ঢোক গিলল। সে আস্তে করে স্বামীর পাশে গিয়ে ফিসফিস করে বলল, এই, তুমি একটু বুঝে খেও, আমাদের বাড়িও ফিরতে হবে, গাড়ি তো তোমাকেই চালাতে হবে। আরে হ্যাঁ হ্যাঁ, আই নো মাই লিমিট। জয় যেন তাকে পাত্তাই দিল না। খাওয়া দাওয়ার পর অন্য সব বন্ধু বান্ধব এক এক করে রওনা হলো। জয় ওঠার নাম করে না। এই চলো, রাত 12:30 বাজছে। পল্লবী তাড়া দিল। হ্যাঁ চলো। জয় টলতে টলতেই উঠে দাঁড়ালো। এই জয়, এই অবস্থায় তুই গাড়ি চালাবি কি করে? জয় প্রায় টলে পড়ে যাচ্ছে। আমি ঠিক চলে যাব, জয় জড়ানো কণ্ঠে বলল। না না, আমি এই অবস্থায় তোমাকে গাড়ি চালাতে দেব না। পল্লবীর স্বামীর হাত চেপে ধরল। তাহলে তুমি চালাও গাড়ি। জয় গাড়ির চাবি পল্লবীর দিকে এগিয়ে দিল। আরে তুমি তো জানোই আমি গাড়ি চালাতে পারি না, তাই তো বারে বারে বলেছিলাম অত ড্রিঙ্ক করো না। না জয়, তুই গাড়ি চালাতে পারবি না। আজকাল রাত্রে পুলিশের গাড়ি খুব ঘুরে বেড়ায় এই দিকে। যখন তখন গাড়ি থামিয়ে অ্যালকোহল লেভেল পরীক্ষা করে, ধরলেই ফাইন, আবার থানায় নিয়ে যায় মাঝে মাঝে। আজকে গাড়িটা এখানে থাক, আমি ট্যাক্সি ডেকে দিচ্ছি। পল্লবী, আপনি বাড়ি গিয়ে ওর মাথাটা একটু ধুয়ে দেবেন। সকালে আমি গিয়ে তোদের নিয়ে আসব, তখন গাড়িটা নিয়ে যাস। সুনন্দ বলল। ট্যাক্সি জোগাড় করে সে দুজনকে তাতেই তুলে দিল। পরদিন 10টা নাগাদ সুনন্দ জয়ের বাড়িতে এসে বেল টিপল। জয় উঠেছে,
কিন্তু তার মাথায় কেউ যেন হাতির ওজন চাপিয়ে দিয়েছে। পল্লবী গরম জলে লেবুর রস আর বিটনুন মিশিয়ে তাকে খেতে দিয়েছে। আয় সুনন্দ, বস, আমি চট করে স্নানটা সেরে আসি। জয় ভারী শরীরটা টেনে বাথরুমে নিয়ে গেল। অনেকক্ষণ পরে সে বাথরুম থেকে বেরিয়েছে। হ্যাঁ, এবার এক কাপ কড়া কফি খেলেই সব নেশা চলে যাবে। তারপর গিয়ে নিয়ে আসবো গাড়িটা। হ্যাঁ, তুমি ওনার সাথেই যাও, আমি এদিকে দুপুরে রান্নার ব্যবস্থা দেখি। পল্লবী বলল, না না, কেন, তুমিও চলো না আমাদের সাথে। আজকে না হয় আমাদের বাড়িতেই খেলে তোমরা। ভয় নেই, আজকে স্রেফ মাছের ঝোল ভাত। একটু দোনামোনা করে শেষ পর্যন্ত দুজনেই সুনন্দর সাথে বেরিয়ে পড়ল। জয় তার গাড়িটা সুনন্দর বাড়ির সামনে রাস্তায় দাঁড় করিয়েছিল। সুনন্দর বাড়ি পৌঁছে জয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে। এটা তার গাড়ি? জানালার কাঁচ ভাঙা, সবকটি দরজা হাট করে খোলা, সিটগুলোকেও ফালা ফালা করে রেখেছে। গাড়ির মিউজিক সিস্টেম লোপাট হয়েছে। এ কি অবস্থা আমার গাড়ির? তোর গাড়িতে রাত্রে ব্রেন ইন হয়েছে। তোরা যাওয়ার পরে আমরা প্রায় 1:30 পর্যন্ত গোছাচ্ছিলাম। ততক্ষণ বাইরের সবকটি আলো অন ছিল। শেষ রাতেই হয়েছে এই কাণ্ডটা। সুনন্দ অনুতপ্ত স্বরেই বলল, সরি ভাই। না না, এতে আপনার সরি বলার কি আছে? পল্লবীর স্বামীর দিকে তাকিয়ে বলল, ও যদি মদ খেয়ে বেহেড হয়ে যায় তাতে আপনার কি করবার থাকতে পারে? পল্লবীর কণ্ঠে ভৎসনার সুর। তুমি আমাকে দোষী প্রতিপন্ন করবার চেষ্টা করছো, নিজের দোষ দেখতে পারো না। জয় চোখ পাকিয়ে বলল, আরে এতে পল্লবীর কি দোষ? ও তো বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সুনন্দ পল্লবীর পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করল। তুই ওর দিকে ঝোল টানবার চেষ্টা করিস না তো। ও কি কোনো দিন গাড়ি দেখেনি? সারা জীবন ওর বাবার গাড়ি ছিল। চাইলে কি শিখতে পারতো না? অপদার্থ। জয় রাস্তায় দাঁড়িয়ে বিকৃত কণ্ঠে চেঁচিয়ে বলল। রাগে অপমানে পল্লবীর দু চোখ জলে ভরে উঠেছে। দাদা, ঘরে আসুন। রাস্তায় দাঁড়িয়ে বৌদিকে ওইভাবে হেনস্থা করবেন না। সুনন্দের স্ত্রী এগিয়ে এসে বলল। হঠাৎ জয়ের সম্বিত ফিরেছে। না না, আমি ওকে দোষ দিচ্ছি না, সব দোষ আমার। আমার খেয়াল রাখা উচিত ছিল। সরি। জয় পল্লবীর কাঁধে হাত দিয়ে বলল। তারপর পল্লবী যেন একেবারে বোবা হয়ে গেছে। বাড়িতে আছে, ঘড়ির কাঁটা মিলিয়ে কাজ করে যাচ্ছে। স্বামী যখন যা চায় তাই পায়। পল্লবীর মুখে কোনো কথা নেই। সে যেন একটা নির্জীব খেলার পুতুল। ভাবলে হীন, আর কোনো আশা আকাঙ্ক্ষা নেই, কোনো চাহিদা নেই। সেবার স্বাভাবিক হতে পল্লবীর অনেক সময় লেগেছিল। জয় একটু সচেতন হয়েছে। তার নিজেকে ধিক্কার দিতে ইচ্ছে করে। আমি আমার সব দোষ ওর ওপর চাপিয়ে দিই কেন? সে ভাবে, কিন্তু তার একটা বড় দোষ হচ্ছে সে মাঝে মাঝে অল্পতেই দপ করে জ্বলে ওঠে, এবং তখন আর তার বাকসংযম থাকে না। সেদিন জয়ের অফিস থেকে ফিরতেই দেরি হয়েছে। গরমকাল, দিন বেশ বড় হয়েছে, তাই এখনো সূর্য পুরোপুরি অস্তাচলে যায়নি। বেল শুনে পল্লবী হাসি মুখে দরজা খুলে দিয়েছে। আজ অনেক দেরি হলো তোমার? হ্যাঁ, একটু কাজ ছিল। জয়ের সংক্ষিপ্ত উত্তর। পল্লবীর স্বামীকে আর খাটালো না। জয় যথারীতি সোফায় বডি ফেলে দিয়েছে, মোজা মেঝেতে সরানো। পল্লবী আর এই নিয়ে স্বামীকে কিছু বলে না। ও যখন শুনবে না আমার কথা, বলে কি লাভ? সে ভাবে। পল্লবী চা বিস্কুট নিয়ে আর নিমকি নিয়ে এসেছে। পল্লবীর রান্না প্রায় শেষ। সে চাটনিটা নামাতে গেল রান্নাঘরে। এই শোনো, আমার বিলটা কোথায় গেল? কিসের বিল? পল্লবী হাত মুছতে মুছতে রান্নাঘরে বেরিয়ে আসলো। আমার মাথার বিল। আমি সকালে ইলেকট্রিক বিলটা এখানে রেখে গিয়েছিলাম। কালকের মধ্যে পেমেন্ট করতে হবে। তুমি একটা কাজ ঠিক করে করতে পারো না? ও নাকি কলেজের প্রফেসর। তোমার মাথায় কি কিছুই নেই? জয় ক্ষেপে উঠেছে। না, আমার মাথায় গোবর ভরা আছে, আর উনি ভীষণ বিচক্ষণ ব্যক্তি। রোজ সাহেব সকালে উঠে খবরের কাগজ পড়বেন, আর আমি প্রতিদিন বিকেলে এসে দেখব সারা ঘরে কাগজ ছড়ানো। নিজের পিছনটা তো আর দেখতে পাও না। আজ পল্লবীরও মাথা গরম হয়ে উঠেছে। বাজে বকো না তো। আমার কি তোমার বাড়ির ইলেকট্রিক বিল জমা দেওয়া হবে না?
তোমার বাড়ির লাইন কেটে দেবে? দেবে দিক, আমার বাড়ি আমি বুঝে নেব। তুমি নিজের চরকায় তেল দাও। পল্লবী গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেল। জয় মুখ অগ্নিশর্মা করে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে পল্লবী কোনো কাজে সামনের ঘরে এসেছে। শোনো, জয় গম্ভীর কণ্ঠে ডাকল। কি? বসো ওখানে। পল্লবী স্বামীর সামনে এসে বসেছে। জয় কিছুক্ষণ মাথা নিচু করে বসে রইল, যেন সে নিজের বক্তব্য গুছিয়ে নিচ্ছে। এই রোজ রোজ তর্কাতর্কি ঝগড়াঝাটি আর ভালো লাগছে না আমার। এইভাবে আর চলতে পারে না। আমাদের আলাদা থাকাই ভালো। তোমার নিজস্ব বাড়ি আছে, তুমি তোমার বাড়িতে গিয়ে থাকো, আর আমাকে আমার বাড়িতে শান্তিতে থাকতে দাও। সুখের থেকে শান্তি ভালো। পল্লবী অবাক। মানে, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ? না, তাড়িয়ে দিচ্ছি না, কিন্তু সাথে থাকলে যদি প্রতিদিন বিবাদ হয়, ঝগড়া হয়, তবে সাথে থাকার থেকে দূরে থাকাই তো ভালো। তুমি ওই বাড়িতে গিয়ে থাকলে, আমি এখানে থাকলাম। আমরা মাঝে মাঝে দেখা করব। দুজনার সুযোগ সুবিধা বুঝে একটু কাছাকাছি বেরিয়ে আসলাম, পিকনিকের মতো। নো কমিটমেন্ট, নো এক্সপেকটেশন। আমার তাই ঠিক মনে হয়। জয়া উঠে বাথরুমে ঢুকে গেল। অনেকক্ষণ পরে বাথরুম থেকে বেরিয়ে জয় দেখল পল্লবী একটা ছোট সুটকেস হাতে নিয়ে তৈরি হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি চলি, ভালো থেকো তুমি। পল্লবী ধীর পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ট্যাক্সি? রাস্তায় বেরিয়ে পল্লবী একটা ট্যাক্সি পেয়ে গেল। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ট্যাক্সি পল্লবীকে নিয়ে মোড়ের বাঁকে অদৃশ্য হয়ে গিয়েছে। জয় শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। হঠাৎ সেদিন এক অভাবনীয় অবসাদ আর শূন্যতা যেন গ্রাস করেছে জয়কে। সে ক্লান্ত পায়ে ঘরের মাঝে এসে দাঁড়ালো। বাড়িতে এই ঘরটায় বেশিরভাগ সময় কাটত দুজনার। একদিকে দামি মেরুন রঙের চামড়ায় মোড়া সুদৃশ্য সোফা সেট, সোনালি পাওয়াওয়ালা ডিম্বাকৃতি সেন্টার টেবিল। ঘরের অন্য প্রান্তে ডাইনিং টেবিল। একদিকে দেয়াল জোড়ো মায়ের মায়াময় সহস্র ছবি। মায়ের ছবির সামনে দাঁড়িয়ে আজ সহসা জয়ের চোখ ঝাপসা হয়ে উঠেছে। তুই এ কি করলি খোকা? আমার সোনার প্রতিমার মতো মেয়েকে তাড়িয়ে দিলি। তোর কি একবারও মনে হলো না সে কাকে নিয়ে থাকবে? তার মনে হলো মায়ের হাসির মাঝে যেন এক গভীর বেদনার ছায়া পড়েছে। মায়ের ছবির নিচে সাইড টেবিলে ফুলদানিতে টাটকা রজনীগন্ধার ছড়া। মায়ের পছন্দ ছিল সেই ফুল। পল্লবী প্রতিদিন বিকেলে বাস থেকে নেমে রাস্তার মোড় থেকে রজনীগন্ধার ছড়া কিনে নিয়ে আসত। ফুলদানির সামনে শাশুড়ি বউয়ের আলিঙ্গনবদ্ধ ছবি। জয় ক্লান্ত শরীর সোফায় এলিয়ে দিয়েছে। তার দৃষ্টি শূন্যে নিবদ্ধ। কখন সে তঞ্জায় তলিয়ে গেছে, হয়তো একটু ঘুমিয়েই পড়েছিল। হঠাৎ তার তন্দ্রা কেটে গেল। সামনে দেয়াল ঘড়ির ওপরে নজর পড়তেই সে লাফিয়ে উঠল। 9:30 বেজে গেল। জয় কোনো দিকে না তাকিয়ে বাথরুমে ঢুকে গেল। পল্লবী, ভাত বাড়ো। কোথায় পল্লবী? সে তো চলে গেছে। জয় পায়ে পায়ে ডাইনিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। পল্লবী টেবিলে খাবার সাজিয়ে রেখেছে, এমনকি তার প্লেটটাও ধুয়ে উপুড় করে রেখেছে। জয় খাবারের ঢাকাগুলো সরালো। সব তার পছন্দের পদ রান্না করে রেখে দিয়ে গেছে পল্লবী। মটরশুঁটি দিয়ে ভাজা মুগ ডাল, আলু পোস্ত, বড়ি আর টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল, ধোকার ডালনা, খেজুর কিশমিশ দিয়ে টমেটোর চাটনি। পাশে একটা কাগজের চিরকুট, লেখা আছে নলেন গুড়ের পায়েস ফ্রিজে আছে। পল্লবী। জয় তার প্লেট সোজা করে খাবার নিজের পাতে তুলে নিল, কিন্তু গ্রাস গলার নিচে নামছে না। তার দু চোখ ঝরে পড়েছে। কোনো রকমে 2-3 গ্রাস উদরে ঢুকিয়ে জয় উঠে পড়ল। সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রাখল। একটা বড় পাত্রে ঢাকা দেওয়া রয়েছে নলেন গুড়ের পায়েস। সকালে বাথরুম থেকে বেরিয়ে জয় গন্ধ পেয়েছিল। পল্লবী ভোরে উঠে স্বামীর প্রিয় পায়েস রাঁধতে বসেছে। তুমি নলেন গুড়ের পায়েস রাঁধছ এই সকাল সকাল? রাতে কি ঘুমাওনি নাকি? স্বামীদের হৃদয়ের পদ্ম তাদের পেট হয়ে যায়, তাই না? পল্লবী হেসে বলেছিল। সারা বাড়ি খা খা করছে। জয় নিজের ঘরে আসলো। দেয়ালে দুজনার বিয়ের ছবি। খাটের পাশে বেডসাইড টেবিলে
নবপরিণীতা পল্লবী। শোবার ঘরের সাথেই লাগোয়া ড্রেসিং রুমে হ্যাঙ্গারে পল্লবীর শাড়ি কাপড়। আলমারি খুলে দেখলো পল্লবীর সব দামি দামি শাড়ি থরে থরে সাজানো রয়েছে। সে মাত্র কয়েকটা পুরনো সাধারণ শাড়ি নিয়ে গেছে। অন্য সব শাড়ি কাপড় তো এ বাড়ি থেকে দেওয়া হয়েছিল। জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। সেদিন সন্ধ্যায় হঠাৎ দরজায় ট্যাক্সি থামার আওয়াজ শুনে বিভা দরজা খুলে বেরিয়ে আসলো। বিয়ের পরে পল্লবী মাঝে মাঝে এই বাড়িতে আসে, জয়ও সাথে থাকে। বিভা বাড়ির দেখাশোনা করে, পল্লবী প্রয়োজন মতো টাকা দেয়। সে বিভা মাসিকে একটা মোবাইল ফোন কিনে দিয়েছে। পল্লবী বিভা মাসিকে ফোন করে। আজ বিভা দেখলো একটা ছোট সুটকেস হাতেই পল্লবী একাই গেট খুলে ভিতরে ঢুকছে। কি গো দিদিমণি, দাদাবাবু কি ট্যুরে গেছে? না, আমি চলে আসলাম, পল্লবী গম্ভীর মুখে বলল। তার চোখ দুটি ছলছল করছে। সুটকেসটা নামিয়ে রেখে পল্লবী সোফায় বসে পড়েছে। তার মুখ থমথমে। বিভা আশঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কি হয়েছে গো, বলো না, আমার ভয় করছে। একটু জল। বিভা ছুটে গিয়ে জল নিয়ে আসলো। ও আমাকে চায় না তাই। পল্লবীর ক্ষীণ কণ্ঠস্বর শোনা গেল। বিভা হতপ্রভু হয়ে দাঁড়িয়ে রইল। দাদাবাবু তো কত ভালোবাসে দিদিমণিকে। স্কুলে থাকতে তাকে এ বাড়িতে আসতে দেখেছে। পল্লবী উঠে পড়েছে। ক্লান্ত পায়ে সে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে যখন জয়ের ঘুম ভাঙল তখন দেখল সকাল 10:30। ছুটির দিনে পল্লবী স্বামীকে ডাকে না, যদিও পল্লবীর ঘুম থেকে ওঠার সময় নড়চড় হয় না। বিছানা ছেড়ে না উঠলেও জয় স্ত্রীর উপস্থিতি টের পায়। পল্লবী বাথরুমে ঢুকল। ছুটির দিনে পল্লবীর বাথরুম থেকে বেরোতে একটু দেরি হয়। সে একেবারে চুলের শ্যাম্পু করেই বেরোয়। পল্লবী বাথরুম থেকে বেরোলে তার গায়ের সুবাস, তার আনাগোনা সহসা জয়ের প্রাণ চঞ্চল করে তোলে। সে তার এক চোখ একটু ফাঁক করে পল্লবীকে নিরীক্ষণ করে। পূবের জানালা দিয়ে সকালের রোদ পল্লবীর সদ্য স্নাত সুন্দর মুখে পড়েছে। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে চুল শুকাবার যন্ত্রটা বাহির করে একবার স্বামীর দিকে তাকিয়ে হাসে। আমি জানি তুমি জেগে আছো, মিটি মিটিয়ে আমাকে দেখছো। আজ পাশের বিছানাটা শূন্য, সারা বাড়ি নিস্তব্ধ। কাজের মেয়ে নিশ্চয়ই ঘুরে গেছে। জয় একটা দীর্ঘশ্বাস ছেড়ে তার অবসন্ন দেহটা তুলে বাথরুমে নিয়ে ঢুকলো। বাথরুম থেকে বেরিয়ে জয় পায়ে পায়ে রান্নাঘরে গিয়ে দাঁড়ালো। দেখলো পল্লবী সিঙ্কে এঁটো বাসন ধুয়ে বাসনের জায়গায় রেখে দিয়ে গেছে। সে জানে ছুটির দিনে জয় দেরিতে ওঠে, আর কাজের মেয়ে একবার দরজায় বেল বাজিয়ে সাড়া না পেলে দ্বিতীয়বার তাকিয়েও দেখবে না। দুপুরের সব রান্না তো রয়েছে, কিন্তু জলখাবার এখন কি খাওয়া যায়? পাউরুটি ছাড়া ফ্রিজে কিছুই নেই। ফ্রেঞ্চ টোস্ট বানাবে? শরীর খারাপের সময় পল্লবী ফ্রেঞ্চ টোস্ট বানায়, চটপট হয়ে যায়। জয়ের হঠাৎ মনে পড়ল পল্লবীর তো পিরিয়ড শুরু হয়েছিল, গত পরশু রাত্রেই জেনেছিল। মেজাজটা হয়তো তিরিক্ষি ছিল। ওই শরীর খারাপ নিয়েই তো সে গতকাল ভোরে উঠে নলেন গুড়ের পায়েস বানিয়েছে। ও নলেন গুড়ের পায়েস ভালোবাসে বলে পল্লবী এই গরমেও কোথায় ঘুরে ঘুরে পাটালি গুড় জোগাড় করেছে। জয়ের আবার দু চোখ ঝাপসা হয়ে উঠেছে। দিদিমণি, আজকে জলখাবার কি বানাবো? বিভা জিজ্ঞাসা করল। পল্লবী যথারীতি ভোরে উঠে স্নান সেরে নিয়েছে। যা হয় কিছু একটা বানালেই হয়, পল্লবী উদাস কণ্ঠে বলল। সে ধীর পায়ে দোতলায় উঠে গেল। ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছে। দুটো বাড়ির পরেই বড় রাস্তা। রাস্তায় অজস্র বাস, মিনি বাস, ট্যাক্সির আনাগোনা। কলকাতা শহর চলছে তার গতিতে। তোমার জলখাবারটা কি এখানেই নিয়ে আসবো, নাকি নিচে যাবে? বিভা মাসি এসে শুধালো। যাচ্ছি চলো। পল্লবী বিভার পিছন পিছন নেমে আসলো নিচে। ডাইনিং টেবিলে গিয়ে বসেছে। নাও খাও, চা দিচ্ছি। পল্লবী দেখল বিভা ফ্রেঞ্চ টোস্ট বানিয়েছে। কি হলো? চা হাতে ফিরে এসে বিভা দেখল পল্লবী তাকিয়ে বসে রয়েছে। না, ও বড্ড ভালোবাসে ফ্রেঞ্চ টোস্ট, কিন্তু সে তো তোমাকে চায় না। সে কি মূল্য দিয়েছে তোমার ভালোবাসার? বিভা বলল। না দিক, তুমি বরঞ্চ দুটো পাউরুটি একটু মাখন দিয়ে তার উপর একটু চিনি দিয়ে দাও।
পল্লবী প্লেট বিভার দিকে ঠেলে দিয়ে বলল, এগুলো বাবলুকে দিও। শেষমেশ বিভা পল্লবীকে পাউরুটি, টোস্ট আর চা দিয়ে গেল। জয়ও সেদিন একই জলখাবার খেয়েছে। সে ভাবছে এখন সারাদিন কি করবে। রান্নার তো কোনো প্রয়োজন নেই, বাজার যেতেও ইচ্ছে করছে না। সে ঘর গোছানোয় মন দেওয়ার চেষ্টা করলো। সে প্রথমে ঢুকলো পাশে পল্লবীর ড্রেসিং রুমে। ওই ঘরেই সর্বত্র পল্লবীর অস্তিত্বের প্রমাণ ছড়িয়ে রয়েছে। পল্লবীর গায়ের গন্ধ যেন রয়ে গেছে সেই ঘরে। তাকে একদিকে পল্লবী খবরের কাগজগুলো গুছিয়ে রাখে। জয় সকালে খবরের কাগজ আসার সাথে সাথে ছো মেরে কাগজটা তুলে গোগ্রাসে গিলতে থাকে। একটা পাতায় এইদিকে তো অন্যটা ডাইনিং টেবিলে। বিকেলে বাড়ি ফিরে পল্লবীর প্রথম কাজ হচ্ছে কাগজের পাতাগুলো গুছিয়ে সস্থানে রেখে দেওয়া। জয়কে অনেকবার বলেও কোনো লাভ হয়নি। জয় তাকটার সামনে দাঁড়িয়ে স্ত্রীর কথা ভাবছে। কি ভেবে সে গতকালের কাগজটা তুলে নিল, আর তখনই একটা খাম কাগজের ভিতর থেকে খসে পড়ল। ইলেকট্রিক বিল, যার জন্য তাদের জীবনে ঝড় বয়ে গেছে। জয় টলতে টলতে ধপ করে খাটে এসে বসল। হা ভগবান, আমি কি করলাম? সে পাথর হয়ে গেছে। কখন তার অজান্তেই দু চোখ ভেসে গেছে জয়ের। তার একবার ইচ্ছে হলো সে এখনই ছুটে পল্লবীর কাছে চলে যায়, তার কাছে ক্ষমা চেয়ে, দরকার হলে তার পায়ে ধরে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু সে স্থবিরের মতোই বসে রইল, কার্যত কিছুই করল না।